বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আজ আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কিছুটা সময় যেটা প্রত্যেক দিন আপনারা করেন, জবাব চায় বাংলাতে ময়ূখকে দেখেন, বিতর্ক শোনেন, তর্ক শোনেন, কিছুটা সময় আপনারা শান্তভাবে বসুন। আমিও আমার যে স্টুডিও রয়েছে সেখানে বসে একে অপরের কথা শুনি, অর্থাৎ মালদার মুর্শিদাবাদের মানুষজন যারা রয়েছেন তাদের কথা শুনি। এই বাংলাতে এমন কিছু কিছু দৃশ্য, এমন কিছু কিছু শব্দ আমরা শুনতে পাচ্ছি যেগুলো আপনাদেরকে যদি একটা গেম খেলা হয়, সেই গেম খেলাতে আপনাদের যদি বলা হয় যে বলুন তো এটা কোন রাজ্য বা কোন দেশের কোন বাইট, কোন সালের বাইট, আপনারা হয়তো অনেকে বলবেন যে এটা হয়তো 1971-এর বাইট, ডিজিটাইজড ফরম্যাটে কালার কারেকশন করে চালানো হয়েছে, বা হয়তো অনেকে বলবেন যে এটা হয়তো 2024 সালে বাংলাদেশের কোনো বাইট। আমি আপনাদেরকে যে বাইটটি দেখাতে চলেছি বা শোনাতে চলেছি, সেই বাইটটি না কোনো ফেক নিউজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ বলে দিচ্ছেন বা বলেন না, এই বাইটটা বাংলাদেশের বাইট। এই বাইটটা প্যালেস্টাইনের নয়, ভিয়েতনামের নয়, ইজিপ্ট, ইসরায়েল কোনো দেশের নয়, আমাদের পশ্চিমবঙ্গের এক মানুষ। তিনি যে কথাগুলো বলেছেন আপনারা এর আগেও শুনেছেন হয়তো এনাকে, কিন্তু আরেকবার শুনুন, মন দিয়ে শুনুন এবং তারপর বাকি কথা হবে। শুনুন। তারপরে হিন্দুরাকে রাখবে না, ওরা হিন্দুরাকে তাড়িয়ে দিবে। হিন্দুরাকে বলছে আর রাখবো না, এখন ওরা রাজ করবে। এখন আমরা কোনো দিকে পালাতে হবে, কি করব? কোথায় পালাবেন? ঝাড়খণ্ড মারখানের দিকে চলে যাব। নিজের ভিটে ছিঁড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন? কি করব? ঠিক এখানে কি মরবো? এই কথাগুলো, এই বক্তব্যগুলো আমাদের প্রতিনিধি সুখেন্দু জিজ্ঞেস করছিল আর পালিয়ে কোথায় যাবেন। পূর্ববঙ্গ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে আসা, পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে বলছেন ঝাড়খণ্ডে চলে যাব, ঝাড়খণ্ড থেকে একদিন হয়তো টিম্বাকটু চলে যাবে। এই পালিয়ে পালিয়ে যেন ভাগ মিলখা ভাগ, বিভিন্ন জায়গাতে ভাগিয়ে ভাগিয়ে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়ার যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এর বাইরেও অনেকগুলো ছবি, অনেকগুলো বাইট আপনাদের পাশে বসিয়ে নিয়ে লাগাতার শুনিয়ে যাই এবং তারপর জিজ্ঞেস করি আপনারা সুরক্ষিত তো? যেমন আমরা সবাই নববর্ষ করলাম, হালখাতা করলাম, কিন্তু আমরা সবাই এই জিনিসটা মিস করে গেলাম যে মুর্শিদাবাদে যারা এই মুহূর্তে রিফিউজি ক্যাম্পে আছেন তাদের হালখাতা, তাদের নববর্ষটা কীরকম যাচ্ছে, তাদের কথা শোনাবো। তার কথা শোনাবো একজন দোকানদার বা মুদির দোকান ব্যবসায়ী, তার কথা শোনাবো। কিন্তু এই মুহূর্তে যারা দুজন এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, তাদের সাথে ঠান্ডা মাথায় দুটো বিষয় নিয়ে কথা বলবো। একদিকে আমার রয়েছেন কুণাল সরকার, চিকিৎসক কুণাল সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, এবং তার পাশাপাশি আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন দেবাশিস ঘোষ। আমরা এমন একটা সময় এই কথাগুলো বলছি যখন গোটা বাংলাতে কিছু কিছু দৃশ্য আমার অপরিচিত লাগছে। মুর্শিদাবাদের সেই মা, যে মা হয়তো দেগঙ্গার মাও হতে পারতো, যে মা হয়তো আপনার ফ্ল্যাট বাড়িতে যে ভদ্রমহিলাকে আপনি পাশের বাড়িতে দেখেন সেও হতে পারত। পশ্চিমবঙ্গের এই মা, তিনি কি বলছেন একবার শুনি এবং তারপর কুণাল সরকারের কাছে সরাসরি যাব। শুনি। আজ নববর্ষ, আজ বাঙালির আনন্দের দিন, আজ হালখাতা। কিন্তু মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ধুলিয়ান ঘোষপাড়ায় এই দোকানে আজ নেই আনন্দ, নেই হালখাতা। অথচ এখানেই হয়তো আজ হালখাতার উৎসব হতো, নববর্ষের আনন্দ হতো, কিন্তু নবান্ন হতো হয়তো। কিন্তু যে চাল দোকানের তা পড়ে রয়েছে এবং তাতে মাছি ঘুরে বেড়াচ্ছে। শুক্রবারের ঘটনার পর কার্যত গোটা দোকানে, এই গোটা দোকান জুড়ে তাণ্ডব চালিয়েছে হামলাকারীরা। আজকের দিনে তো কত আনন্দ করতাম, পুজো দিতাম, আজ কত প্রসাদ বিতরণ করতাম, কিছু করতে পারছি না আজ আমরা।
আমাদের এমন অবস্থা করে দিয়েছে যে 4টা পয়সা নাই কাছে, কি 2টো ফল আনবো, কি 2টো পুজো করব, কি ঠাকুর আনবো, কিছু করতে পারছি না আমরা আজকে। এমন আমাদের বুকে পাথর বেঁধে আছি যে আমরা হয়তো প্রাণে বাঁচবো কিনা। আমি হার্টের মানুষ, আমি হার্ট ফেল করে নিয়ে আতঙ্ক হয়ে আছি। যদি এখানে বিএসএফ ক্যাম্প না দেয় তো বোধহয় এটুকুও প্রাণ থাকবে না আমাদের। পয়সা টাকা যা ছিল সব লুটে নিয়েছে, সমস্ত দোকান লুটে নিয়েছে, কিছু নাই আমাদের। কি দিয়ে পুজো দিব ঠাকুরের? এখনো বলছে যতক্ষণ বিএসএফ আছে, যতক্ষণ ফোর্স আছে, ততক্ষণ এরা চলে গেলে তখন আমরা আবার হামলা করব। আবার আমরা তখন যাব, যেটুকু প্রাণে বেঁচে আছে এটুকুও শেষ করব। কি করে বাঁচবো বলেন? আমরা বিএসএফ ক্যাম্প চাই। এই যে হাহাকার, বছরের প্রথম দিন, নববর্ষ, হালখাতা, গত বছরের মূর্তি রয়েছে, এবছর সামান্যতম ফলটুকু কেনার বা মূর্তিটুকু কেনার সামর্থ্য নেই, কারণ শুক্রবারের হামলার পর তিনি বুকে পাথর বেঁধে আজ পয়লা বৈশাখের দিন দোকানের সামনে কাঁদছেন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। কুণাল সরকার এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। কুণাল দা, অনেক অনেক স্বাগত আপনাকে। আমি এই মুহূর্তে আপনাকে দেখতে পাচ্ছি, আপনি কলকাতার একটি হাসপাতালে বসে রয়েছেন, যথেষ্ট সুরক্ষিত একটি জায়গায় বসে রয়েছেন। কিন্তু কি বলবেন, মানে যে ছবিগুলো আমিও দেখছি বিগত কয়েকদিন ধরে, বাংলাকে দেখাচ্ছি, আপনিও দেখতে পাচ্ছেন, বাঙালি আবার রিফিউজি ক্যাম্পে থাকছে। ময়ূক, দেখতে তো ভালো তো লাগার কোনো প্রশ্নই নেই, কিন্তু ব্যাপারটা হলো কি জানো তো, ব্যাপারটা হলো যে আমরা যেন নিজের শরীরে নিজে একটা ঘা তৈরি করছি এবং সেই ঘাগুলোকে ক্রমাগত আমরা আরও গভীর এবং আরও গভীর করে নিয়ে যাচ্ছি। তুমি প্রথমে যে কথাগুলো বলছিলে যে বাঙালির এটা কি বলবো, সমসাময়িক বাঙালির এটা একটা পরমতম দুর্ভাগ্য যে আমাদের পিছনে এই যে 1940-এর পরের থেকে আমাদের ওপর যে আমাদের মধ্যে যে দুই ধর্মের মধ্যে যে একটা রেকারিং ডেসিমেলের মতো যে ডিস্টারবেন্সগুলো আমাদের মধ্যে চলে আসছে, তার মধ্যে আমাদের যত না আমাদের মধ্যে ধর্মীয় কনফ্লিক্ট ছিল, তার মধ্যে এই দুটো ধর্মের যে একটা সেপারেট এক্সিস্টেন্স, এই সেপারেট এক্সিস্টেন্সটাকে একটা সময় এক ধরনের রাজনীতি এই জিনিসটাকে এক্সপ্লয়েট করেছে। এবং এখনকার এই সময় তুমি ধরে নাও, তুমি যদি 40 থেকে 45, 46 দশকের কথা মনে করো, তখন আমাদের দেশ ভাগ হবে, পার্টিশন হবে, একদিকে জিন্না লোককে খেপিয়ে দিয়েছে যে আমাদের দুটো দেশ করতে হবে, সে এক অদ্ভুত পরিস্থিতি। কিন্তু আজকের পরিস্থিতিটা সত্যি কথা বলতে এর মধ্যে যে অ্যাকচুয়াল জেনুইন ঘটনাটা কি? জেনুইন ঘটনা হলো যে বিজেপি সরকার পার্লামেন্টে একটা অ্যাক্ট, ওয়াকফ অ্যাক্ট, যে অ্যাক্ট নিয়ে প্রতি কয়েক বছর পরপর এই যে একটা ওয়াকফ ব্যাপারটাকে নিয়ে একটা গণ্ডগোলে পরিস্থিতি হয়ে রয়েছে, তাতে সব থেকে বেশি সাফার করছেন মুসলিমরা নিজেরা। যে সেই জিনিসটার মধ্যে একটা স্বচ্ছতা, তার মধ্যে একটা এফিসিয়েন্সি, তার মধ্যে একটা দেশের একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে এই ওয়াকফটাকে আমাদের মানিয়ে নিতে হবে। তো এই ঘটনাটার সঙ্গে, ওয়াকফ বিলের ঘটনাটার সঙ্গে যে আজকে একটা কমপ্লিটলি গুজব এবং কমপ্লিটলি প্যারানয়েড কেন্দ্রিক রিয়াকশন চলছে, যারা হয়তো এই বিলটার ক্লজগুলোকে কোনোদিন স্পর্শ করে দেখেনি, তারা গেল ভাব। প্রথমত হয়েছে এই একটা বিজেপি পাস করেছে। এখন এই একটা যদি কোনো কংগ্রেস কোয়ালিশন গভর্নমেন্টে পাস হতো, হয়তো কংগ্রেস কোয়ালিশন গভর্নমেন্টে কোনোদিনই এই একটা পাস হতো না। যদি বা হতো তাহলে এই প্যারানয়েটা থাকতো না। তো একটা হচ্ছে মানুষের মধ্যে এই যে বিজেপি ইজ টু দ্য মুসলিম কমিউনিটি, তাদের মধ্যে একটা অবিশ্বাস, তাদের মধ্যে একটা সদ্ভাবের অভাব, এইটা একটা রিজন।
আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কন্টেন্টটা কি, যে সারমর্মটা কি, হোয়াট ইজ দিস অ্যাক্ট অ্যাবাউট, এই পুরো ব্যাপারটাকে চুলোয় ফেলে দিয়ে পুরো ন্যারেটিভটাকে এখন ডমিনেট করছে যে বিজেপি এবং নন বিজেপি যে পলিটিক্যাল লবি, তার মধ্যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে, তাদের যে পলিটিক্যাল কনফ্লিক্ট, এই পলিটিক্যাল কনফ্লিক্টটা আজকে মানুষের সমাজ জীবনে, মানুষের মধ্যে তার দৈনন্দিন জীবন জীবিকাকে ছাড়খাড় করছে, মানুষকে ঘরছাড়া করছে, কোথাও রায়েটিং হচ্ছে, কোথাও বাড়ির থেকে আমরা ধরে ধরে নিয়ে লোকেদের পেটাচ্ছি, 2জন লোক মারা গেলেন। কিন্তু একটা তো তুমি বলতে পারো যে দেশভাগের সময় তার একটা কোথাও যে একটা মর্মান্তিক হলেও সেই দুঃখেরও একটা কারণ ছিল, কিন্তু এই আজকের ঘটনাটা কি হচ্ছে, এটা তো নিছক পাগলামো। আজকে যদি নিরপেক্ষভাবে পৃথিবীর 2-4টে তথাকথিত সভ্য সমাজ, আজকে পৃথিবীর কথা বাদ দাও, ভারতবর্ষের লোকেরা আমাদের দেখে কি মনে করছে, যে আমরা কি বৌদ্ধ উন্মাদ? আজকে ওয়াকফ অ্যাক্ট নিয়ে আজকে বিভিন্ন ধরো একটা লিগ্যাল আর্গুমেন্ট হতে পারে, তার কিছু কিছু খুঁটিনাটি ক্লজ আছে, কে সার্ভে করবে, কোথায় যাবে, ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে কি করে যাবে, ইউজার বাই ওয়াকফ, এগুলো নিয়ে কথাবার্তা চলুক, সুপ্রিম কোর্ট সেগুলো রিভিউ করুক। আমার একটা বিষয় খুব খটকা লাগছে নিয়ে আমার একটা বিষয় খুব খুব অদ্ভুত লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার যে কথাগুলো বলছেন, যে কাজগুলো করছেন, সেটা চিফ মিনিস্টারের বোধহয় কাজ নয়। তিনি বলছেন ফেক নিউজ ছড়ানো হচ্ছে, তিনি নিজে যে ডাহা মিথ্যা কথাগুলো বলে গেলেন ওয়াকফ নিয়ে। এবং দ্বিতীয়ত, আজ মানে আমার বলতে খারাপ লাগছে, আমি জানি না, শহুরে সিটিজেন ভয়েস আপনারা সবাই, সিটিজেন ভয়েস হিসেবে আপনারা কি এটা দেখতে পাচ্ছেন যে এই পশ্চিমবঙ্গের কিছু মানুষ, তারা ফর্সা হওয়ার জন্য, কালো হওয়ার জন্য, লম্বা হওয়ার জন্য, রোগা হওয়ার জন্য নয়, শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য দল মত নির্বিশেষে এখন রিফিউজি ক্যাম্পে থাকছে? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব। সিটিজেন ফোরাম বা নাগরিক সমাজ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন না যে আপনি নিজের রাজধর্ম পালন করুন? মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো, প্রথমে আমাদের সিটিজেন হিসেবে আমাদের এই রাজ্যের বাংলা ভাষাভাষী বলা, আমি একজন বাংলা ভাষাভাষী একজন হিন্দু মানুষ, কিন্তু আমি জানি ভালো করে যে আমি যে পরিবেশ পরিস্থিতিতে জন্মেছি, সেই পরিবেশ পরিস্থিতিতে আমরা হয়তো 65-70 কাছাকাছি আমরা হিন্দুরা রয়েছি। আমাদের সঙ্গে সামগ্রিকভাবে দেখতে গেলে 11 কোটি মানুষের মধ্যে 30% মুসলিমরা আছে। কিন্তু 2025 সালে দাঁড়িয়ে সেটা নিয়ে তো একে অপরের প্রতি যে একটা সুপ্রিম ইনটলারেন্ট অ্যালার্জিক রিয়াকশন হবে, তার তো কারণ ছিল না। যদি সেই রকম কোনো সঙ্গত কারণ হতো, যদি আমাদের মধ্যে ধরো ইসরায়েল ইজ টু প্যালেস্টাইন, ইসরায়েল ইজ টু হামাস, আজকে ইরান ইজ টু ইসরায়েল, এইরকম একটা যদি ব্যাপার হতো, ভগবান না করুন যেন কোনোদিন না হয়, তাহলে তো তুমি তাও সেই একটা দুঃখেরও তো একটা এক্সপ্লেনেশন থাকে। কিন্তু আজকের এই যে তাণ্ডবটা চললো বা এখনো চলছে, এই তাণ্ডবটার এক্সপ্লেনেশনটা কি? একটা অ্যাক্ট যেটা নিয়ে 4বার 5বার 6বার রিভিশন হয়েছে, সবাই দেখছে, লক্ষ লক্ষ প্রপার্টি ওয়াকফ বোর্ডের কাছে আছে, সেগুলো মিসইউটিলাইজড, আন্ডার ইউটিলাইজড, সেটা থেকে তাদেরই কোনো পাবলিক সার্ভিস হচ্ছে না। তাদের শিক্ষা দীক্ষা স্বাস্থ্য পাবলিক সার্ভিসে ঘোড়ার ডিম কোনো রকম কোনো ইউজ নেই। খালি কেউ এই ওয়াকফের মাথায় বসে তারা পান্ডামো গুন্ডামো করছে। তাহলে এই অ্যাক্টটাকে নিয়ে আমাদের দেশ, আমাদের এই রাজ্যটার হয়েছেটা কি? আমরা কিছু উত্তরবঙ্গে লিটারেসি খুব কম, আমরা কি আমাদের কমন সেন্স, সাক্ষরতা, আমরা কি 4-5টা পাতা পড়ে দেখার ক্ষমতা আজকে হারিয়ে ফেলেছি? প্রশ্নটা তো সেটা নিয়ে।
তুমি যদি আজকে একজন তোমার বন্ধুবান্ধব কেউ থাকে, কেরালায় থাকে, হায়দ্রাবাদে থাকে, তাদের সঙ্গে কথা বলে দেখো, দিল্লি টিল্লি বাকির কথা আমরা বাদ দিলাম, আজকে সারা দেশ মনে করছে যে আমরা যেন একটা নিছক পাগল। মানে আমরা কি ভাঙটা খেয়েছি, কি গাঁজাটা খেয়েছি, যে ভাঙ এবং গাঁজার মাদকতায় আমরা একে অপরের ওপর চড়াও হচ্ছি একটা ব্যাপার নিয়ে, যেটা যদি কারো সুবিধে হয় এই ব্যাপারটা থেকে আমাদের মাইনরিটি বা মুসলিম কমিউনিটির সুবিধে হবার কথা। এটা আজকে তো কোনো মানে কি বলবো, তুমি কোনো জিনিসের সঙ্গে যে অ্যাবসার্ডিটি, ইংরেজিতে একটা কথা আছে না, তাকে বলে অ্যাবসার্ডিটি। আজকে যে জিনিসটার মধ্যে আমরা আছি, হ্যাঁ আমরা হিন্দু মুসলিমরা একটা কিছু কিছু জেলার ডিস্ট্রিক্টে কেউ কাউকে হয়তো একটা ফুল ব্লোন আউটব্রেক অফ ভায়োলেন্স, সেখানে মানুষ মারা গেছে, বাড়ি জ্বালানো হয়েছে, লোকেরা ঘরছাড়া হয়েছে। কিন্তু তুমি যদি প্রশ্ন করো কি নিয়ে হয়েছে, কিসের ওপরে হয়েছে, মানে বাঙালি দুঃখ দেখেছে, বাঙালি ট্র্যাজেডি দেখেছে, বাঙালি কনস্পিরেসি দেখেছে, কিন্তু 2025-এ দাঁড়িয়ে বাঙালি প্রথম একটা সুপ্রিম সোশ্যাল অ্যাবসার্ডিটিকে দেখলো। অ্যাবসার্ড এই ব্যাপারটা। আমি কুণালদা আপনাকে একটু থামাচ্ছি। আমি এই অ্যাবসার্ডিটি শুধু নয়, আমি যারা শহরের দর্শক আছে, যে কোনো শহরে, বর্ধমান হোক, কলকাতা হোক, শিলিগুড়ি হোক, এমনকি বাইরে যারা চলে গেছেন প্রবাসী বাঙালি, তারাও জবাব চায় বাংলা যারা দেখছেন আমাকে আজকে, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি। মানে আপনাদের হয়তো মনে হবে যে এই মুহূর্তে আপনারা সেফ, কিন্তু আমি একেবারে শুরুতে যে ঘোষবাবুর কথা দেখালাম, শোনালাম, আরেকবার একটু আমি সেই সিকোয়েন্সটা, ফুল সিকোয়েন্সটা দেবাশিস বাবুর কাছে যাওয়ার আগে, এবং কুণালদাকে একটু ওয়েট করতে বলা, ফুল সিকোয়েন্সটা আমি পিসিআরকে বলবো আরেকবার চালাতে, যেখানে ভদ্রলোক অদ্ভুতভাবে কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে তিনি বলছেন যে চলে যাব, ওরা এখন এরকম তাণ্ডব করছে। আমাদের প্রতিনিধি খুব অদ্ভুতভাবে জিজ্ঞেস করছেন যাবেনটা কোথায় বয়সে, কোথাও একটা চলে যাব, ঝাড়খণ্ড ইত্যাদি ইত্যাদি বলছেন উনি। এটা বোধহয় কাম্য নয়। এটা শহরের মানুষ যদি এগিয়ে না আসে, গ্রামকে গ্রাম এভাবে হিন্দু শূন্য হয়ে যাবে। এবং এটা আমি খুব সিরিয়াসলি বলছি, শহরের মানুষকে একবার প্রথমে যে সিকোয়েন্সটা দেখালাম, আরেকবার সেই একই সিকোয়েন্স দেখি এবং দেবাশিস ঘোষের কাছে যাই। কোনো কিছু হয়নি এখানে, 7 জন্ম এখানে যাচ্ছে, 7 পিঢ়ি, মানে বাপ দাদা তারপর দাদা এইখানেই। আপনাদের উপরই হামলা হলো কেন? হিন্দুদের উপরে। হিন্দুরাকে রাখবে না ওরা, হিন্দুরাকে তাড়িয়ে দিবে। হিন্দুরাকে বলছে আর রাখবো না, এখন ওরা রাজ করবে। এখন আমরা কোনো দিকে পালাতে হবে, কি করব? কোথায় পালাবেন? ঝাড়খণ্ড মারখানের দিকে চলে যাব। নিজের ভিটে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন? কি করব? ঠিক এইখানে কি মরবো? মরার রাস্তা। যদি ছেনের আগে যদি আমরা যেতাম, তা আমরা নিজেরাই মরে যেতাম। ওদিকে কপাট বন্ধ করে পালিয়ে যেতাম। না পালালে বাড়ির মধ্যে ঢুকে ঢুকে কেটে যেত হাজার হাজার লোক। আর আমরা এখানে গোটা গ্রাম মিলে 10-20টা হবে, থামতে পারবো? থামার মতো ক্ষমতা নেই আমাদের। সব পালাচ্ছি, কি করব? এদিক সেদিক, কেউ পায়খানায়, কেউ মুখে, কেউ তো মুখে, এইসব জায়গায় লুকিয়ে যাচ্ছে জান মা চাপার দিকে। পুলিশ আসেনি? পুলিশ 4 ঘন্টা নেই, পুলিশ 4 ঘন্টা নেই। ফোনের ওপরে ফোন, ফোনের ওপরে ফোন, না ধরেই না। বৌমা করছে, ছেলে করছে, পুলিশ 4 ঘন্টা। পুলিশ যদি আসতো 10টা, তাহলে আমরা মোকাবে 7 দিয়ে, এনআরসির সময় ওরকম হয়েছিল, 10টা পুলিশ এসেছিল, তো আমরা 50 জনা মিলে 7 দিয়ে আমরা থেমেছিলাম, পারেনি। এতে কিন্তু থামতে পারেনি। দেবাশিস ঘোষ, আপনি দেখলেন, এটা খুবই খুবই দুঃখজনক একটি ঘটনা যে একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, সে বলছে যে তার জমি জমা সমস্ত কিছু তছনছ করে দিয়েছে, এবং তার পাশাপাশি কোথায় যাব, এই কোথায় যাবর যে কিভাবে ব্যাখ্যা করবেন? মানে এর পরেও আপনারা এই সেকুলারিজমের ভণ্ডামিটা চালিয়ে যাবেন? না, সেকুলারিজম কারো কাছে ভণ্ডামি মনে হতে পারে, কিন্তু আমার এই ভদ্রলোকের প্রতি পূর্ণ সমব্যথী আমি শুধু একটা কথাই বলতে চাই, যেখানে কুণালদা শেষ করেছেন আমি সেই জায়গা থেকে আসতে চাইছি, যে আমাদের সাধারণ মানুষকে, ওই ভদ্রলোক ইনক্লুডিং দিস সাধারণ মানুষ ভদ্রলোক, যে
কি এবং কেন এই প্রশ্নটা বারবার করতে হবে আমাদেরকে? আমরা যে কথাটা কুণালদা বলেছেন একটু আগে, উনি অনেক রেখে রেখে বললেন যে ঘাটা হয়েছে। আমি বলছি সেটা খুব জোর দিয়ে যে এই যে রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে দেওয়া হচ্ছে না বারবার, সমস্যা তো এখান থেকেই শুরু হয়েছে। আমি যদি একটা একটা করে প্রশ্ন করতে শুরু করি ময়ূক, যেমন ধরো যে 1 মিনিটের জন্য ধরে নিই যেটা সরকার করেছেন ঠিক করেছেন, তাহলে ওয়াকফ বোর্ডের কাছে তো প্রশ্ন করা দরকার যে 78 বছর পরে ওয়াকফ বোর্ড করেছেটা কি? এখন অবধি সেভাবে সাধারণ মুসলিম যারা রয়েছেন 5% লোক হায়ার সেকেন্ডারি ক্রস করতে পারছেন না। তাহলে ওয়াকফ বোর্ড কীভাবে কী ভাবে হেল্প করেছেন? 2, আমি যদি সরকারকেও জিজ্ঞেস করতে চাই যে এই যে ওয়াকফ বোর্ডের যে সরকারিকরণের প্রয়াস হলো, সেটা কি এই মুহূর্তে খুব জরুরি ছিল? যদি সেটা নাই বা হতো, আমাদের তো অনেক জায়গা রয়েছে, আমরা তো গুড গভর্নেন্স চেয়েছি, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, কর্মক্ষেত্র, নিয়োগ, পরিবহন, কত সাবজেক্ট রয়েছে। আজকে যেভাবে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, দেবাশিস দা সেই এক ন্যারেটিভ আমি জানি, এটা আপনি পথসভা হোক বা কোনো ডিবেট হোক সেখানে একই ন্যারেটিভ বলবেন, কিন্তু দেবাশিস দা আজকে আমি যেহেতু আপনাদের দুজনকে একটা কারণেই ডেকেছি, একদম কাটাছেড়া করা, এখানকার যে মানুষগুলো তারা শিক্ষা, স্বাস্থ্য সব কিন্তু পায়। মানে আমার বলতে খারাপ লাগছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে হয়তো অনেক মায়েরা বোনেরা তারা এই মুহূর্তে ওখানে রয়েছেন, এবং তার পাশাপাশি দেবাশিসদা তৃণমূল, কংগ্রেস, বিজেপি নির্বিশেষে ওখানে রয়েছেন। সুতরাং এখানে মানে এগুলো বলতেও আমার খারাপ লাগে। আপনারা বারবার ভুটানের ক্ষেত্রে, আফগানিস্তান, শ্রীলঙ্কার ক্ষেত্রেও বলতেন এই কথাগুলো। দেখো ওদের হ্যাপিনেস কোশ্চেন কি সুন্দর, দেখো আফগানিস্তানে কত ভালো ডেভেলপমেন্ট, বাংলাদেশে ডেভেলপ, এগুলো ম্যাটার করে না যদি একদিনে জেহাদিরা গোটা দেশটাকে দখল করে নেয়। বাংলাদেশে আপনি দেখেছেন দেবাশিসদা, আমার পয়েন্ট খুব সিম্পল। কুণাল সরকার যে কথাটা বলছিলেন তার নিজস্ব মতামত বলছেন, কিন্তু সেকুলারিজমের নামে কেন এই একচোখা জিনিসটা চলবে? এবং এটা বামপন্থীদেরই তো এখানে রাত পাহারার কাজ। বলুন তো কোন বামপন্থী এখানে রাত পাহারা দিচ্ছে দেবাশিসদা? আমি এখানে বামপন্থী ডানপন্থীতে যাব না, আমি বলছি সেটা যে তোমার কি মনে হয় যে আজকে যারা নেতা নেত্রী আছেন তারা কোনো মুসলিমকে তোষণ করছেন বা মুসলিমের জন্য কাজ করছেন? আমি বলছি না। তারা যেটা করছেন, যে সংখ্যালঘু সম্প্রদায়কে তোষণ আমরা যেটা বলি, আসলে তারা তাদেরকে ব্যবহার করছেন। আর উল্টো দিকে যারা বলছেন আমি হিন্দুকে বাঁচাচ্ছি, তারা কি সত্যি হিন্দুকে বাঁচাচ্ছে বা হিন্দুর জন্য কোনো কাজ করছে, নাকি হিন্দু ভোটটাকে ব্যবহার করার চেষ্টা করছে তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য? মানে এই জায়গাটা বুঝতে হবে। আজকে আমি তোমার জায়গাতে আসি যে আজকে যেটা নিয়ে আমরা কথা বলছি ওয়াকফ, সত্যিই তো লোকে কি জানে ওটা খায় না মাথায় দেয়, এটা ঠিক জিনিসটা কি, কেন এটা নিয়ে এত আন্দোলন? এটা তো একটা পারসেপশন তৈরি করে দেওয়া হয়েছে, তুমি করেছো বা অন্যরা করেছে। আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন দেবাশিসদা, এই যে পারসেপশন ইত্যাদি সব বুঝলাম, কিন্তু তারপরে একটা দেশ বিরোধী আইন যদি হিন্দু বিরোধী আন্দোলনে বদলে যায়, তাহলে সেইটাকে আটকানোর জন্য একত্রিতভাবে সমস্ত হিন্দুদের বোধহয় কাজ করতে হয়। মানে এটা আমার বলতে খারাপ লাগছে, এটা অনেক বেশি। আজকে সুজন চক্রবর্তীর হয়তো মনে হচ্ছে যে বারুইপুরে বসে আছে, বারুইপুর থেকে 15 কিলোমিটার দূরে আমতলাতে যে কাণ্ডটা হয়েছে। না, আমাকে একটা কথা বলো ময়ূর, এই দেশ কি শুধু হিন্দুদের দেশ নাকি এটা হিন্দুস্তান? হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক সবার দেশ, কিন্তু হিন্দুস্তানেই যদি হিন্দুরা রিফিউজি ক্যাম্পে থাকে, এটা তো খারাপ। মানে আপনি কোনোদিন দেখেছেন পাকিস্তানে যারা সংখ্যা গুরু তারা রিফিউজি ক্যাম্পে থাকছে? আপনি দেখেছেন? যাদের তুমি এত মানে সমালোচনা করছো, বারবার নিরপেক্ষতার কথা বলছো, সেই আমি বামপন্থীর অনেক দোষ আছে, সিপিএম খুব খারাপ দল, আমি সিপিএম কে ধর্তব্যই আনছি না। আমি বলছি আপনাদের মতন সিটিজেন ভয়েস, আপনাদের মতন নাগরিক সমাজ যারা নন্দীগ্রামের সময় এগিয়ে এসেছিলেন, যারা হয়তো নিতাই সিঙ্গুরের সময় এগিয়ে এসেছিলেন, আরজি করে এগিয়ে এসেছিলেন, আপনারা কেন এগিয়ে আসছেন না? মানে এই ম্যাডনেসটা কোথায়? 34 বছরে আমাদের আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বলছেন না রাজধর্ম পালন করতে? একদম বলছি তো, আমি তো বলছি, এটাও বলছি, আপনার এখান থেকে প্রয়োজন আবার বলছি যে মমতা ব্যানার্জির যদি এটা প্রতিবাদ করার হতো, তাহলে উনি কেন সংসদে করেননি? সেখানে 5 জন কেন অনুপস্থিত? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জলপাইগুড়িতে এই ওয়াকফ বোর্ডে, আমি তোমাকে কালকেও বলেছিলাম, সুধীর রঞ্জন ধারা বলে একজনকে সভাপতি বানিয়েছেন, শঙ্কর প্রসাদ সেন বলে একজনকে কোষাধ্যক্ষ বানিয়েছেন। এই ওয়াকফ বিল পাস হওয়ার আগে উনি এটা কি করে করলেন? আমি তো তোমাকে এটাও বলছি যে প্রায় যে মহাবীরতলা থেকে যে সমস্ত জমিগুলো গেছে ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে, তার মধ্যে একটিতে দখল করে আমাদের ববি হাকিম এবং তার একটা শোরুম চলে মার্বেল। কি করে সেটা সম্ভব? মানে এই জায়গাগুলো তো আমরা বলছি, তার মানে কি ওয়াকফ বোর্ডের আন্ডারে তৃণমূল নেতা নেত্রীরা কি এই সম্পত্তিগুলোকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে? আমি কোন জায়গাটাতে আছে? কুণাল সরকার হাত তুলছিলেন। কুণালদা, আমি আবারও বলছি, এই ম্যাডনেসটা যেটা আমি বারবার দেখাচ্ছি, এটাতে কোথাও গিয়ে হয়তো ইনসুলেটেড মনে করছে সিটিজেন্স ভয়েস। দেবাশিস বাবুর
আমার একটাই প্রশ্ন, আপনারা হয়তো মানে সিটিজেন ভয়েসরা হয়তো ভাবছেন যে ইনসুলেটেড, কিন্তু আদৌ কি আপনারা ইনসুলেটেড এই হিংসা থেকে? আমি একটা জিনিস শোনো, এই বারবার আমাদের এই পুরনো কাসুন্দির বোতলগুলোর খুলে ঢালতে ভালো লাগে না, কিন্তু একটা কথা আমাদের আজকে ভালো লাগালাগির বাইরে এই সত্যটা আমাদের মেনে নিতে হবে যে 1923 সালে যখন গ্রিস এবং টার্কির পার্টিশন হয়েছিল তখন তারা বলেছিল যে যত কঠিন এবং যত অপ্রিয় হোক না কেন, একদিকে সমস্ত মুসলিমরা টার্কির দিকে যাবে, সমস্ত খ্রিস্টানরা গ্রিসের দিকে যাবে। অত্যন্ত মানে আমাদের যে কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, টেন্স অফ ল্যাক্স অফ মানুষ বাস্তুহারা হয়েছে, তাদের থেকেও জনসংখ্যাটা কম হলেও দ্যাট ওয়াজ আ ফার মোর ট্রমাটিক প্রসেস। আমাদের যখন পার্টিশনের মোডালিটিস ডিসকাস করা হচ্ছে, এই বিভিন্ন কমিটি বিভিন্ন লাইন, এই লাইনে বলা হয়েছিল চয়েস ওয়াজ গিভেন যে আমরা পপুলেশন এক্সচেঞ্জ করব কি না। বিভিন্ন কারণে আমরা সেই পপুলেশন এক্সচেঞ্জ করিনি। সুতরাং ময়ূক, তুমি আজকে যেটাকে মেকি সেকুলারিজম বলছো, কথাটা হলো যে আমি আমি ইমোশনালি যতটা সেকুলার হই বা না হই, আজকে একজন ছেলে মেয়ে, আজকে আমি তুমি, উই আর বর্ন ইনটু দিস সোসাইটি। আমি আজকে ঘুম থেকে উঠে এইটা ভান করতে পারি না যে আমার সোসাইটির মধ্যে আমরা এখানে আবুধাবির মধ্যে নেই, বা আমরা একটা এমন কোনো জায়গার মধ্যে নেই, বা মিডল ইস্টার্ন স্টেটের মধ্যে নেই, বা পাকিস্তানের মধ্যে নেই, যেখানে আমার প্রায় 98% পপুলেশন উইল বি এথনিক্যালি হোমোজিনিয়াস, রিলিজিয়াসলি হোমোজিনিয়াস। সেটা নেই এবং হবে না। কিন্তু প্রশ্নটা হলো যে আমরা যেখানে আছি, এই যে তুমি যে ফুটেজগুলো, আমি দেখতে পাচ্ছি না ফুটেজগুলো, বাট আই ক্যান ফিল দ্য পেন অফ ইট। এই পেনটা কেন আসছে? এটা দুটো কারণে আসছে। বিকজ অফ মিসডাইরেক্টেড পলিটিক্যাল গভর্নেন্স। মিসডাইরেক্টেড পলিটিক্যাল গভর্নেন্স এবং সেকুলারিজমের একসঙ্গে চলে না। দুটো একে অপরের পরিপূরক নয়। আজকে আমাদের এই যে সংখ্যালঘু মুসলিম বলো, হিন্দু বলো, যেই বলো, তারা তো লাইন দিয়ে যখন আমেরিকার গ্রিন কার্ডের জন্য লাইন দেয়, ডোনাল্ড ট্রাম্প তো তোমাকে 15 মিনিটে একবার করে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমেরিকা ইজ আ ককেশিয়ান মেজরিটি, খ্রিস্টান মেজরিটি সোসাইটি। এখানেতে থাকতে গেলে মুখে ছিপি এঁটে আমার এই সোশিয়াল নর্ম ফলো করে চলতে হবে, সবাইকে চলতে হচ্ছে। আজকে আমাদের যে ক্যারেক্টারটা, আমাদের ক্যারেক্টারের মধ্যে একটা র্যাশনাল মেজরিটেরিয়ান ক্যারেক্টার হওয়া উচিত। আর সেকুলারিজম মানেই যে ইজ ইকুয়াল টু ইনএফিশিয়েন্ট গভর্নমেন্ট, তা নয়। এখানে কোনো গভর্নমেন্ট ইনএফিশিয়েন্ট হচ্ছে ইচ্ছাকৃতভাবে, কোনো গভর্নমেন্ট ইনএফিশিয়েন্ট হচ্ছে বিকজ অফ দেয়ার টোটাল ল্যাকেডেজিক্যাল নেচার। তারা পারে না গভর্নেন্স করতে। কিন্তু তার সঙ্গে তো আমার সেকুলারিজমকে মিলিয়ে দিলে হবে না। আজকে যদি আমি সেকুলারিজমকে না মেলাই তাহলে কি করবে? তুমি সোমবার দিন সকালে একটা অ্যাটমিক বিস্ফোরণ করে ভারতবর্ষের এথনিক ক্যারেক্টার পাল্টে দেবে। সেই চয়েস 1946 সালের ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষ নেয়নি। যারা তখন বেঁচে ছিলেন তারা নেননি। দ্যাট ইজ এ ডিফারেন্ট রিজন। অ্যান্ড লুক এট দ্য কোর অফ দ্য ইস্যু। তখন একদিকে জিন্না চেল্লাচ্ছেন, একদিকে আমাদের গান্ধী অ্যান্ড কোম্পানি, নেহেরু কোম্পানি ম্যানেজ করার চেষ্টা করছেন। আর দুঃখের সঙ্গে বলতে হয়, সেই কনভারসেশনের মধ্যে আজকের যে বিজেপি আরএসএস যে হিন্দু মহাসভার যে মতবাদ ছিল, স্যাডলি দে ওয়ার নট পার্টিসিপেন্টস ইন দ্যাট ডিসকাশন। তারা সেই ডিসকাশনে পার্টিসিপেট করলে হয়তো খানিকটা ক্ল্যারিটি আসতো তার মধ্যে, তারা ছিলেন না। কিন্তু এই বাস্তবকে আমাদের মেনে নিতে হবে। ওই যে ভদ্রলোকের ফুটেজ দেখালে বা ওই যে ভদ্রমহিলার কথাটা শোনালে, তারা আজকে আমাদের 80 বছরের ইতিহাসের যে কনফিউশন, সেই কনফিউশনের পেনাল্টি বা খাজনাটা আজকে যদি আমাদের দেশে দিতে হয়, তাহলে বলতে হবে যে আমাদের রাজ্য বা আমাদের সমাজটা ইজ আ ফেইল্ড স্টেট। বেশ, আমি আরেকটা সিকোয়েন্স আমি দেখাতে চাই। আজ দরকার হলে সারা দিন সারা রাত হয়তো এই সিকোয়েন্সগুলো দেখানো যেতে পারে। আরেকজন সহনাগরিক আমাদের, তার কান্না, তার হাহাকার, তাদের বক্তব্য একবার শুনি এবং তারপর আমি দেবাশিস দাকে একটা প্রশ্ন করি। আমরা এখানে খুব দুশ্চিন্তায়, খুব
খুব দুশ্চিন্তায় রয়েছি। আমরা 6 দিন ধরে আমাদের না খাওয়া না ঘুম, মানে আমাদের পরিস্থিতি খুবই মানে সংকটের মধ্যে আছি। আমরা কারোর উপর দোষ দিতে চাই না, কাউকে কোনো কথা বলতেও চাই না, কারণ আমরা ভীষণভাবে ভয় পেয়ে আছি। আমরা এখানে বাঁচতে পারছি না। আমাদের রাষ্ট্রপতি শাসন চাই। আমরা রাষ্ট্রপতি শাসন ছাড়া আমরা আর কিছু ভাবতে পারছি না। আমাদের পরিস্থিতি খুব খারাপ। আমরা এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তো, কেন্দ্র বাহিনী রয়েছে, কিন্তু কেন্দ্র বাহিনী রওয়ার সত্ত্বেও এখানে কিভাবে আগুন লাগলো? আজকে পুরো হিন্দুদের দোকানে শুধু আগুন লাগছে, হিন্দুদের বাড়িতে আগুন লাগছে। কালকে তো আমরাও ঘুমের অবস্থায় আগুন লেগে পুড়ে মরে যেতে পারি। আমরা বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব? আমাদেরকে কে দেখবে? আমরা আজকে 6 দিন ধরে না খেয়ে আছি। আমাদের কোনো নেতা, কোনো মন্ত্রী কেউ খোঁজ নেয়নি আমাদের যে আমরা কি পরিস্থিতিতে আছি। কিছুদিন 2 দিন বন্ধ ছিল, কাল থেকে বন্ধ ছিল, আজকে আবার শুরু হয়ে গেল। আজকে থেকে এই যে দোকানটা পুড়লো, দেখে আমরা আতঙ্ক লেগে গেল। আমাকে কী করে থাকবো বাড়িতে আমরা? আমাদের ওটাতে চিন্তা লাগছে। আজকে ছোটো ছোটো ছেলে পেলে আজকে ওই বাড়িতে আগুন লেগে গেলো, কাল ওই বাড়িতে আগুন লেগে যাবে, তাহলে আমরা কোথায় যাবো? তো করেন এখানে কিছু করেন আপনারা। এই যে আমাদের হিন্দুদের দোকানগুলো পড়ে যাচ্ছে, আজকালকে আমাদের দোকান বাড়ি পড়ে যাবে, রাত্রে ঘরে ঘুমিয়ে থাকবো, কেসে আগুন লেগে দিবে। আর আমরা না খাটলে পরের বাড়িতে আমরা পরে ধরে খাটি, না খাটলে আমরা খেতে পাবো না। তাই 6 দিন থেকে আমাদের বাড়িতে আমরা বসে আছি। 6 দিন থেকে আমাদের এইভাবে অবস্থা যেছে, খাওয়া নেই দাওয়া নেই, ভালো করে কি করে হবে বলেন? আমরা কীভাবে থাকবো? আমরা কিছু চাই না, আমরা এখানে ক্যাম্প বসাবার করেন, ব্যবস্থা করেন। দেবাশিস, আমার একদম মানে আবার সেই স্পেসিফিক পয়েন্টের কথা, এরা বা ভবানী ভবনের সামনে যে হিন্দু রিফিউজিরা তারা বসে পড়ল, আপনার কি মনে হচ্ছে না যে এবার ন্যারেটিভটা একমাত্র জায়গায় 2026 অবধি চলে গেল, যেখানে হিন্দুরা নিজেরা মনে করছে, এবার হিন্দুরা নিজেরা মনে করছে মানে বিজেপি মনে করে না, হিন্দু মানে একদম নির্দিষ্টভাবে গড়িয়া হোক, কাঁচরাপাড়া হোক, বালিগঞ্জের হিন্দুরা হোক, তারাও, আপনি তো রাস্তাঘাটে নিজেরাও দেখছেন, যারা ফ্লোটিং ভোটার, যারা এমনি দাদা আমি সাথে পাচ্ছে থাকি না যে কথাগুলো যারা বলে, তারাও বলছে যে না, এবার এক শ্রেণী ওভারবোট হয়ে যাচ্ছে, মানে একটু বাড়াবাড়ি করছে। এই বাড়াবাড়ি করাটা এটা কি সত্যিই যুক্তিযুক্ত? মানে যে ট্রাম্প পোড়ানো, বাস পোড়ানো, যে জিনিসগুলো হচ্ছে, এটা কি সত্যিই আপনারা মনে করছেন যে না এটা ন্যায্য? না না, একেবারেই ন্যায্য নয়। আমি যেটা বলার চেষ্টা করবো ময়ূক, সেটা হচ্ছে যে এই যে আজকে যে ডিফারেন্সটা প্রকট হয়ে গেছে, এই ডিফারেন্সটা ছিল, এই ডিফারেন্সটা আগেও ছিল, আজও আছে, কিন্তু এই ডিফারেন্সটা হয়তো কোনো জায়গায় চাপা ছিল বা শোয়া ছিল। বামপন্থীরাই একটা মলম লাগিয়ে রেখে দিয়েছিল যে ক্ষত চিহ্নটা ছিল, যে টিউমারটা ছিল। আমি সেটা বলছি না যে 34 বছরে আপনারা, মানে এখানে আসলে কাস্ট স্ট্রাগলটাও ছিল, এখানে আসলে জাতের রাজনীতিটাও ছিল, যেটা আপনারা উপরে জাতের উপরে ভাত চাপা দিয়ে ছাই চাপা দেওয়ার মতন কিছু একটা করেছিলেন। বা অথবা ধর্মকে রাজনীতির মধ্যে আনতে দেওয়া হয়নি, যেটা আজকে বারবার করে বলার চেষ্টা করছি, যে ধর্মটা যখন রাজনীতির মধ্যে ঢুকে এসেছে তখন জিনিসটা তো অন্য রকম হয়ে গেছে। আজকে সাধারণ মানুষ, তুমি যেটা বলছো একদম ঠিক, আমি তোমার সঙ্গে স্বীকার করছি। আমি প্রচুর মানুষকে বলতে দেখছি যে হিন্দু ধর্ম আজকে মানে খতরা মে হ্যাঁ, এইরকম ভাষা প্রয়োগ করছে তারা। তো আমি বলছি সাধারণ মানুষটার মধ্যে হিন্দু খতরে মে হ্যাঁ, এটা হয়তো হোয়াটসঅ্যাপ মেসেজ আপনি পেতেন, কিন্তু এখন আপনি হয়তো আপনার প্রতিবেশী যে সেও বলছে যে না, এতদিন আমরা শুনতাম, তারপরে আমরা বাংলাদেশ দেখলাম, তারপরে আমরা নিজের পশ্চিমবঙ্গে দেখছি যে লোকগুলো এরমভাবে কথা বলছে। মানে এটাকে আর কি ছাই চাপা দেওয়া যাবে দেবাশিস দা? এটা ছাই চাপা দেওয়ার প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে কোনো জিনিস আমরা জানি আছে, কিন্তু সেগুলোকে সামনে প্রকাশ্যে আনতে নেই। মানে এই যে প্রকাশ্যে এনে ফেলার জিনিস যেটা হয়েছে, সেটা বোধহয় ঠিক হয়নি, আমি যেটা বলার চেষ্টা করছি। কারণ তুমি কি এটা মানো যে যেটা আজকে মানুষের মধ্যে ফিলিংস আসছে, যে মানুষ যেটা দেখা যাচ্ছে, সেটা হয়তো বিজেপির ভোটের জন্য খুব ভালো হচ্ছে, কিন্তু আসলে কি সেটা পশ্চিমবঙ্গের জন্য খুব ভালো হচ্ছে, বা আদৌ কি মানুষের জন্য খুব ভালো হচ্ছে? মানে কোন মানুষটার জন্য এটা খুব ভালো হবে? মানে আমরা তো দেখেছি যে দুর্গাপুজো নিয়ে আজকে আমরা বড়াই করি বা কথা বলি, সেই দুর্গাপুজোয় ম্যাক্সিমাম হয়তো ওই ঠাকুরগুলো বা যারা বানায় তাদের মধ্যে অধিকাংশ মানুষ মুসলিম। আজকে বহু জায়গায় হিন্দু মুসলিম তো একসাথে কাজ করছে। আমরা তো সেই মানে নজরুল ইসলামের থেকে শুনে আসছি যে একই বৃন্তে দুটি কুসুম। তাহলে আমরা কি এই জিনিসগুলোকে অস্বীকার করব? মানে এইগুলো কোনো ঘটনা নয় আজকের দিন। আমি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমি কুণাল সরকারের কাছে এটা নিয়ে জানতে চাই। সত্যিই তো একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, কিন্তু পয়েন্টটা এখানে হিন্দু মুসলমানের নয় কুণাল সরকার। পয়েন্টটা হলো কিছু বিদেশি তারা এখানে এসে, অনুপ্রবেশকারী তারা এসে কিছু মানুষ আমাদের ওপর বাইরের যে সংস্কৃতি সভ্যতা সব কিছু চাপিয়ে দিচ্ছে এবং আমরা সবাই সাফার করছি। মানে এটা শুধুমাত্র ধর্মের কাঁচ দিয়ে দেখলে বোধহয় হবে না কুণাল সরকার। এটার মধ্যে রোহিঙ্গা সমস্যা আছে, এটার মধ্যে খুব স্পেসিফিক্যালি বাইরে থেকে একটা উস্কানি দেওয়ার সমস্যা আছে এবং আধিপত্যবাদ,
যে আধিপত্যবাদ নিয়ে সারা দেশ উত্তাল, আধিপত্যবাদ তো সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি এখন পশ্চিমবঙ্গে। এক শ্রেণীর মানুষ তারা জেলা থেকে জেলা বলে দিচ্ছেন যে থাকা যাবে না। দেখো, পশ্চিমবঙ্গের মধ্যে তুমি আধিপত্যবাদটাকে বা তুমি যে একটা একদিকে একটা যে ধর্মীয় রিলিজিয়ান অ্যাজ আ সোর্স অফ কনফ্লিক্ট তুমি বারবার কেন দেখছো? এই কারণেই দেখছো যে আমাদের মধ্যে যে রিলিজিয়াস লাইনসে যেটা হয়েছিল, প্রথমত ইট ওয়াজ নট আ ওয়ান অফ পার্টিশন। আমাদের ব্যাপারটা যেটা হয়েছে এটা ধিক করে ওই রাবণের চিতা জ্বলার মতো ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারে যেটা হয়েছিল, এটা ছিল কুইক শার্প অ্যাকশন। যে একবার হলো অমৃতসর থেকে কিছু মানুষ গেল, কিছু ট্রেন বোঝাই মৃতদেহ আসতে শুরু করলো, কয়েক সপ্তাহ কয়েক মাসের মধ্যে দ্য প্রসেস এন্ডেড। আর আমরা এই রাবণের চিতার ওপরে এই রাবণের চিতাটা জ্বলল ফর মোর দ্যান 3 decades। এর মধ্যে তুমি কতগুলো পয়েন্ট যেগুলো বলেছো উইচ ইজ কারেক্ট, এর মধ্যে কিছুটা বামপন্থা এটসেট্রা মিলে পুরো ব্যাপারটা একদিকে কিছুটা পলিটিক্যাল ডগমা, কিছুটা একটা এবড়ো খেবড়ো সামাজিক অবস্থা, এই ব্যাপারটা নিয়ে আমরা রয়েছি। কিন্তু এই সমাজের মধ্যে এই নানান রকম পাঁচমেশালি সমস্যা নিয়ে তো আমাদের থাকতে হবে। এই পাঁচমেশালি সমস্যাটাকে তুমি কি করে খড়ির মতো বাদ দিয়ে দেবো? কিন্তু আজকের যে প্রবলেমগুলো বারবার যেখান থেকে উঠছে, এই প্রবলেম শুধু পশ্চিমবঙ্গ একা দেখছে না। এই প্রবলেম যদি পশ্চিমবঙ্গ আজকে ম্যানেজ করতে না পারে, কি করে ম্যানেজ করতে হবে? ম্যানেজ করার দুটো উপায় আছে, একটা হচ্ছে গভর্নেন্স আর একটা হচ্ছে জুডিশিয়ারি। আমরা যে আজকে বলবো আমাদের গভর্নমেন্ট করেননি, মমতা ব্যানার্জি করেননি, তার গভর্নমেন্ট করেননি, তার মধ্যে অনেক সঠিক কথা আছে। কিন্তু এটাও তো আছে যে আমরা যখন বারবার আমাদের জীবনের মধ্যে এই ছোট ছোট ডোজে রিলিজিয়াস পোলারাইজেশন এটসেট্রা ঢোকাচ্ছি, তার মধ্যে না ইলেকশন কমিশন ইন্টারফিয়ার করে, না আমাদের জুডিশিয়ারি ইন্টারফিয়ার করে, আমরা সময় বুঝে একটা শেয়াল পণ্ডিত হয়ে চোখে ঠুলি দিয়ে বসে থাকি। কিন্তু এটা প্রেসক্রিপশন, তাহলে তুমি যে সরকার ডাক্তারবাবু এর প্রেসক্রিপশনটা কি? এটা এই রোগ সারবে কি করে? এর প্রেসক্রিপশন হচ্ছে যে আমরা যদি চাই আমাদের এই রিলিজিয়াস সোশিও ইকোনমিক এই একটা পাঁচমেশালি পপকর্নের মতো যে সোসাইটিটাকে, এটাকে যদি বাঁচিয়ে রাখতে চাই, তাহলে প্রথমত হচ্ছে গভর্নেন্স আর দ্বিতীয়ত হচ্ছে কন্ট্রোল অফ দ্য গভর্নেন্স। এই গভর্নেন্সকে কন্ট্রোল কারা করবেন? আমাদের কনস্টিটিউশনাল অথরিটিরা করবেন। এবং কনস্টিটিউশনাল অথরিটিরা আমাদের যদি হড়কে যাবার পারমিশনটা বারবার দেয়, তাহলে এই হড়কাতে গিয়ে আমাদের মধ্যে এই ইনএফিসিয়েন্সিগুলো এখানে এসে দাঁড়াবে। আজকে দেবাশিস বাবু যে বারবার কথাটা বলছেন, রিলিজিয়ান অ্যান্ড পলিটিক্স, রিলিজিয়ান এবং পলিটিক্স যাতে না মেশে সেই দায়িত্বটা তো আমাদের জুডিশিয়ারির হাতে আছে। আমাদের জুডিশিয়ারি পাচ্ছে। তুমি পলিটিক্যাল দলবদল আটকাতে পারছো? তুমি পারছো না। আজকে যখন একটা ইলেকশন ক্যাম্পেইনের মধ্যে লোকে অশ্রাব্য কুশ্রাব্য কথাবার্তা বলে, তুমি সেটা আটকাতে পারছো না। যেখানে রিলিজিয়ান এসে পড়ছে পারছো। যদি না পারি আজকে বলতে কষ্ট হচ্ছে, তুমি যে ফুটেজগুলো দেখেছো, এই ফুটেজগুলো বাংলা ভাষায় শুনতে অসুবিধে হচ্ছে, কিন্তু এই ফুটেজগুলো সুদানে শোনা যায়, এই ফুটেজগুলো লেবাননে শোনা যায়, এই ফুটেজগুলো পৃথিবীর প্রত্যেকটি ফেইল্ড স্টেটে শোনা যায়। এবং আমরা যদি আমাদের পলিটিক্যাল এবং সোশ্যাল লাইফ নিয়ে যদি সিরিয়াস না হই, তাহলে আমরা হয়তো আরেকটা লেবানন আরেকটা সুদানের দিকে হাঁটবো। এখন তারা কি কারণে হেঁটেছিল, আমরা হিন্দু মুসলমান করতে করতে সেদিকে হাঁটবো, সেটা আমাদের সামাজিক জীবনের চরম ব্যর্থতা হবে। আমি দেবাশিস একদম ক্লোজিং যে পয়েন্ট আমি সব বুঝলাম, মানে এটা আজকের একের পর এক ছবি দিয়ে আমি সিটিজেন ভয়েস বা শহুরে মানুষজন তারা সত্যিই কি এটা নিয়ে চিন্তিত? মানে এর পরেও হয়তো তৃণমূল কংগ্রেস তারা বুক বাজিয়ে বলবে, ঢাক পিটিয়ে বলবে, দেখো এই সমস্ত কুৎসা ছিল, এগুলো কিচ্ছু হয়নি। বামপন্থীরা শূন্যই থেকে যাবে, বিজেপি হয়তো বলবে যে না ওনারা ভাতার কাছে বিকিয়ে গেছে। না, আমি যেগুলোকে বিশ্বাস করি না। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে যে কথাটা বলছেন, লেবানন বা সিরিয়া বা বাংলাদেশ এই জায়গাতে চলে আসছে না তো?
না, এখানে একটাই আমি বলবো যে সলিউশন একটাই, সেটা হচ্ছে সাধারণ মানুষকে বারবার ওই নেতা নেত্রীর কথায় না নেচে কি বা কেন এই প্রশ্নটা করতে হবে এবং নিজেদের কনভিন্স হতে হবে যে সত্যি যেটা হচ্ছে সেটা কি এবং সেটা কেন। সেটা আপনি বোঝাবেন কি করে? যারা গাড়িগুলো ভাঙছে, যারা ট্রেন লাইন উপড়ে ফেলছে, যারা পতাকা খুলে ফেলছে, তাদের তো নিশ্চয়ই নেতা মন্ত্রী আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো তাদেরই নেতা। হ্যাঁ, আমি আপনারা সিদ্দিকুল্লাহ চৌধুরীর গ্রেপ্তারির দাবিতে কতবার মিছিল করেছেন এই কলকাতা শহরে? এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তো নন্দীগ্রামে যখন কেমিক্যাল হাব তৈরি হয় তখন ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছিল যে মুসলিমদের কবরস্থানগুলো দখল হয়ে যাবে। সেই একই প্যাটার্ন তার মানে এবার হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো। এবার তাহলে বামপন্থীদের বা সিটিজেন ভয়েস, সেদিনকে তোমার শুনতে খারাপ লাগলো, সেদিনকে ওনার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। থাকতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারী আজকে এখানে বিজেপিতে আছেন। মানুষকে এটাই বুঝতে হবে যে কেমিক্যাল হাবটা তো তৈরি হলো না, তাহলে কি হলো, কার ক্ষতি হলো? মানে আমি বলছি আজকে ওয়েস্ট বেঙ্গলে মাত্র 9% ওয়াক অফ সম্পত্তি আছে, বাকি 91% যেখানে এখানে আছে সেখানে তো এই সমস্যা হচ্ছে না। তাহলে এখানে হঠাৎ করে এই সমস্যাটা হচ্ছে কেন? বা তোমার মতো একজন ন্যাশনাল পার্সনকে বারবার আমি হিন্দু, সনাতনী হিন্দু বলতে হচ্ছে কেন? মানে এটা কি প্ল্যান্ড, নাকি এটাই আমরা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি মানুষের মননে? আমরা এখানে হিন্দু মুসলিম করতে আসিনি, আমরা গুড গভর্নেন্স চাই। গভর্নেন্সটা ভালো হলে সব কিছু ভালো হবে। আবার শিক্ষা চুরি যাবে না, আমার চিকিৎসা ক্ষেত্র ভালোভাবে, স্বাস্থ্যক্ষেত্র ভালো হবে, সুরক্ষা থাকবে। আমরা তো এটাই চাইছি, আর তো আমাদের কোনো চাহিদা নেই। কিন্তু আমি ঠিক একদম শেষের দিকে আমি ঠিক তার উল্টো কথাটা আবার বলছি। একটা ভালো হাসপাতাল, একটা ভালো রাস্তা, আফগানিস্তানে কি না ছিল, এক রাতের নোটিসে আফগানিস্তানের থেকে বেরিয়ে আসতে হলো। ইনফ্যাক্ট ধোনি সিন্ধ প্রদেশের সিন্ধিরা তারাও এক রাতের নোটিসে বড় বড় প্রাসাদ ছেড়ে বেরিয়ে এসেছিল। বাংলাদেশেও আমরা দেখেছি যারা আজ পূর্ববঙ্গ থেকে চলে এসেছেন তারাও জানেন। সুতরাং গুড গভর্নেন্স তার সঙ্গে সঙ্গে সঙ্গবদ্ধ হওয়া, দুটোর মধ্যে বোধহয় একটা হালকা কোনো একটা দাগ থেকে যায়। আবারও বলছি, আমি শেষ করার সময়ও বলছি, আজকের দিনটা শুধু কথা বলার দিন। আজকের দিনটা শুধু মানুষের, কুণালদা, আজকে সাধারণ মানুষের কথা শোনার দিন। শেষটাও করছি এই মুহূর্তে সাধারণ মানুষের, আমাদের বাংলার কিছু সহনাগরিক যারা 2025-এও রিফিউজি হয়েছে তাদের কথা শুনে। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, জবাব চাই বাংলাতে, সঙ্গে থাকুন। আমরা পালিয়ে এসেছি। আতঙ্ক না থাকবে, আপনারা দেখেন বুকে হাত দিয়ে কত আমার ভিতরে ভয় ঢুকেছে। এখন পয়সা আমি ওইদিকে দেখাতে পারিস না আমার বাড়ির থেকে। হ্যাঁ, যাকে মেরেছে তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, ঠিক করে সাদা উঠে ফেলে দিল, মারতে দিল নিচে ফেলা, একটা সব লুট করে লেগেছে। তার জন্য আমাদের সাথে দেখা করতে আসে, বাইরের লোকের সাথে কথা বলতে দেবে না। একজন কেউ যদি বেরিয়ে আছে বেরোতে দিচ্ছে না, আমাদের বাইরে যেতে দিচ্ছে না। আপনারা কি করেছেন? আমরা কি করেছি? আমরা মার্ডার করে আসছি, হিন্দু বলে কি অপরাধ? আমার তো কোথায় থাকার জায়গা নাই, সব পুরো চাই হয়েছে। আমি কোথায় থাকবো? আমি বিরিয়ার যদি দায়িত্ব আমি যাবো, আমাকে স্থান করে দাও, আমাকে শান্তি চাই, আমি বেশি কাম চাই। আমি বেদবো না, বেদবো না, এই তো সব পুড়িয়ে দিয়েছে। আমাদের বাড়ি ঘর কিছু না। কিসের জন্য পুড়িয়ে দিল? কিসের জন্য পড়লে আক্রমণ করে হিন্দু ওখানে বাস করতে দিব না। হিন্দুদের বাস করতে দেবে না কেন? আপনারা কি পাকিস্তানে থাকেন নাকি? আমরা পাকিস্তানে কি থাকবো? আমরা এখন ওইটাই পাকিস্তান। সব বেদবোনা গ্রাম থেকে? তো এখানে পুরো যে পুড়িয়ে দিয়েছে, আপনারা যাবেন কোথায়? তো রিফিউজি হয়ে এরকম ভাবে থাকবেন? আমরা রিফিউজি হয়ে গেছি স্যার। রিফিউজি কেন হয়েছেন? আপনি কি পাকিস্তান না বাংলাদেশে যেতেন? আমরা পাকিস্তানি হয়ে গেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।